সেনাবাহিনীর কেউ যদি দাবি করে যে প্রেস ক্লাবে কেন সশস্ত্র বাহিনী নিয়ে আলাপ হবে, আমাদের প্রশ্ন, আমি সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে যেটা বলতে চাচ্ছি, সেনাবাহিনী যদি ব্যবসা করতে পারে, মেডিকেল কলেজ, ইয়েতে সিটি কর্পোরেশন, রাজুকে যদি চাকরি করতে পারে, স্কুল কলেজে যদি প্রিন্সিপাল হইতে পারে, অবশ্যই যে জনগণের ট্যাক্সে সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে দেশে পালন করা হচ্ছে, জনগণের জানার অধিকার আছে যে এই সশস্ত্র বাহিনী দ্বারা তারা নিরাপদ, বহিঃশত্রুর আক্রমণে নিরাপদ বোধ করে কিনা। সামরিক আমলাতন্ত্রকে ভোগবাদী করা হয়েছে। আমরা প্রথম অন্য যে কোনো সেনাবাহিনীতে যদি আমরা যাই, সশস্ত্র বাহিনীতে যদি যাই, তাদের ব্যারাক্স, তাদের গাড়ি ঘোড়া সব কিছু কিন্তু যুদ্ধের সময় ব্যবহারের যোগ্য হওয়ার প্রয়োজন। কিন্তু আমলাতন্ত্রের, বেসামরিক আমলাতন্ত্রের সাথে পাল্লা দিয়ে আমরা ঘর বাড়ি, অফিস, গাড়ি সমস্ত কিছুকে আমরা এমনভাবে ডেভেলপ করেছি যেটা সত্যিকার অর্থে যুদ্ধের সময় আমাদের জন্য একটা লায়াবিলিটি হবে, এবং যে সেই সময় যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা পাচ্ছি না এবং পাবো না। বিপুল জনসংখ্যার দেশে আমাদের মানে সশস্ত্র বাহিনীর সেনানিবাসগুলা সীমিত জায়গার মধ্যে, আমরা কিন্তু এই জায়গাগুলো আর বাড়াতে পারছি না। কিন্তু আমরা কি দেখতেছি, এই সমস্ত এলাকায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে 5 তারকা হোটেল, 7 তারকা কমিউনিটি সেন্টার এবং কমার্শিয়াল সেন্টার, ব্যাংক, কি হচ্ছে না সব কিছু, এই ল্যান্ডগুলো কিন্তু আমরা সশস্ত্র বাহিনী ফেরত পাবে না সামরিক কাজে ব্যবহারের জন্য। এবং এটার মাধ্যমে যারা ইনভলভ, এটার কাজে যারা ইনভলভ, তারা সত্যিকার অর্থে আর সামরিক অফিসার বা সামরিক ইউনিটের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য থাকে না। তো এই পরিস্থিতিতে এটা আওয়াজ অলরেডি উঠেছে যে সশস্ত্র বাহিনীকে অবশ্যই এই কর্পোরেট বাহিনীর থেকে ফেরত নিয়ে আসতে হবে। এবং আমরা যে বিষয়টা সব থেকে গুরুত্বের সাথে লক্ষ্য করি সেটা হচ্ছে, বাইরে আমরা সন্ত্রাসী বাহিনী দেখি যাদের প্রশিক্ষণ নাই, অস্ত্র আছে, তারা হচ্ছে সন্ত্রাসী গ্রুপ। ব্যবসায়ী আছে, ভালো আছে, খারাপ আছে, যারা খারাপ তাদেরকে আমরা অলিগার্ক বলি। আর সত্যিকার অর্থে সশস্ত্র বাহিনীর হাতে এখন এই দুইটাই আছে, যারা প্রশিক্ষিত এবং তারা যে কোনো কর্পোরেট বাহিনীর থেকে ব্যবসা বাণিজ্যের সব কিছুতে শক্তিশালী। এটা কিন্তু একটা মাফিয়াতন্ত্র কায়েম হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু সত্যিকার অর্থে আমরা জুলাইয়ের যে স্বাধীনতা অর্জন হয়েছে সেটার সুফল ভোগ না করতে পারার ওয়ান অফ দি রিজন হচ্ছে সশস্ত্র বাহিনী এই কর্পোরেট বাহিনী হিসেবে কাজ করাতে যে অর্থ তাদের হাতে আছে, তাদের হাতে অস্ত্র আছে, এবং এই কারণে ওই সন্ত্রাসীর একটা স্টেট স্পন্সার্ড একটা মানে ফোর্স হিসেবে তারা সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যার ফলে সরকার হয়তো ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারছে না। আমরা অলরেডি সেনা আইন সংস্কারের বিষয়ে অনেক আলাপ হয়েছে। সত্যিকার অর্থে আমাদের সেনা আইন সংস্কার করতে হবে, এবং এটা সম্ভব একমাত্র যদি আমরা সশস্ত্র বাহিনীর সংস্কার কমিশন, যদি, যেটা আমরা প্রথম দিন থেকে অগস্ট মাস থেকে দাবি করে আসছি, অবশ্যই এটা সংস্কার হইতে হবে, এবং এর মাধ্যমে সেনাবাহিনীকে অ্যাবসলিউটলি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যা কিছু প্রয়োজন সেটার দিকে নজর দিতে হবে। এবং যারা এই মুহূর্তে এইগুলো কাজ ছাড়া বাইরে কোথাও আছে, যে আলাপটা অলরেডি এসেছে যে কর্পোরেট সব কিছু, সিভিল বা বিজনেস সংক্রান্ত সমস্ত ইস্টাবলিশমেন্টগুলোকে গ্র্যাজুয়ালি এটাকে সেনাবাহিনী থেকে বের করে আনতে হবে, এবং এখানে আপাতত অবসরপ্রাপ্তদের নিয়োগ দিতে হবে, পরবর্তীতে যোগ্য সিভিলিয়ানদেরকে নিয়োগ দিয়ে এটাকে ইয়ে করতে হবে। এবং সশস্ত্র বাহিনী ইনভলভ থাকতে পারবে শুধু মিলিটারি হার্ডওয়্যার রিলেটেড ইয়েতে, দ্যাট টু সুপারভিশন, নট যে সবখানে আমাদের ইনভলভ থাকতে হবে। সাধারণ ব্যবসায়ী তো প্রশ্নই ওঠে না। এই যে সশস্ত্র বাহিনীর এই কার্যক্রমের জন্য যে ক্ষতিগুলো হয়েছে, অর্থনৈতিক এবং নিরাপত্তা ঝুঁকি, এই আর্মির কনস্ট্রাকশন ইউনিটগুলা রাস্তাঘাট তৈরি করছে, আর আমরা চিটাগংয়ের একটা স্ট্র্যাটেজিক রোড বার্মা বর্ডারের সাথে, সেটাকে কনস্ট্রাক্ট করতে দিচ্ছি ইন্ডিয়ান একটা কোম্পানিকে। ফেনী ব্রিজ, যেটাকে আমরা বাংলাদেশের চিকেন নেক হিসেবে ভারত এখন কটাক্ষ করছে, সেইখানে ব্রিজ, এটা যারা এটা অনুমতি দিছে তাদেরকে দেশদ্রোহী যদি না বলা হয়, তাহলে আমি মনে করি এই জনগণের প্রতি, দেশের প্রতি অন্যায় করা হবে। এই ব্রিজটা যারা করতে দিয়েছে এবং যেটা এখনো চালু করে রেখেছে, বন্ধ করা হয় নাই। সব থেকে দুঃখের বিষয় যে এটার থেকে অল্প কয়েক কিলোমিটার দূরে এই ভারতকে 900 একর জমি ফ্রি দান করা হয়েছে স্পেশাল ইকোনমিক জোন হিসেবে, যেখানে শুধু ভারতীয় কর্মচারীরা কাজ করবে। এটাও আরেকটা কিন্তু মানে আমি মনে করি ভারতের একটা সেনানিবাস হিসেবে ওখানে গড়ে উঠবে। সত্যিকার অর্থে ওখানে মানে বিজনেস অ্যাক্টিভিটি হবে কিনা আমার সন্দেহ আছে। এক্সক্লুসিভ
যে রেলওয়ে করিডোর যেটা দেওয়া হয়েছিল, এটা যদি হতো তা সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু থাকতো না। এই রাস্তা দিয়ে তারা যেমন খুশি তারা চলাচল করত, এমনকি উত্তর পূর্ব ভারতের অস্ত্র সম্ভার তারা এই পথেই নিয়ে যেত। আরেকটা বিপজ্জনক বিষয় হচ্ছে, যেটা আমি অন্যভাবে টার্ম করব, ডিম পাড়ে হাসে খাই বাগডাসে। একটা রাস্তা হিলি থেকে শেরপুর হয়ে ভারতে চলে যাচ্ছিল, যেটা আমাদের দিনাজপুর এবং রংপুরের উত্তর অংশটাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার জন্য অল্প কিছুক্ষণ সময় দরকার। সেই রাস্তাটা বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছিল, যেটা ইদানিং যেটার বাজেটটা সবথেকে দুঃখের বিষয়, এই বাজেটটা ছিল জাপানিজ লোন, বাংলাদেশের উপরের লোন। ইন্ডিয়ান এটার মধ্যে লোনের কন্ডিশন ছিল, এটার মধ্যে কাজ করবে 75% ইন্ডিয়ান এবং মেটেরিয়ালস আসবে ইন্ডিয়া থেকে। রাস্তাটা হয় অ্যাবসলিউটলি তাদের ইন্টারেস্টে। এই ধরনের রাস্তা অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে, কেননা এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে একজন ইএনসি থাকেন, ইঞ্জিনিয়ার ইন চিফ। এই স্ট্র্যাটেজিক কনস্ট্রাকশনগুলো তার দেখার দায়িত্ব। সে তো আসলে এই হাইওয়ে বানানোতে ব্যস্ত, ওই ইউনিভার্সিটি বানানোতে ব্যস্ত, আবার কোথায় খাল বিল পরিষ্কার করতেছে, জলবদ্ধতা দূর করার জন্য আর্মি ব্যস্ত, আমাদের নিরাপত্তার কোনো খবর নাই। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জরুরিভাবে খেয়াল করতে হবে। সারা পৃথিবীতে সমস্ত দেশে যখন হাইওয়ে কনস্ট্রাকশন হয়, এটার মধ্যে বিভিন্ন জায়গায়, আমি সেন্ট্রাল এশিয়াতে বিভিন্ন জায়গায় দেখার সুযোগ হয়েছে, আমি দেখেছি রাস্তার মধ্যে বড় বড় রানওয়ের স্পেস রাখা হয়েছে। এমার্জেন্সির সময় যেহেতু ল্যান্ড ডিস্ট্রিক্টগুলো, এয়ারপোর্টগুলোকে অকার্যকর হয়ে যাবে, ওই সময় বিমান অবতরণের জন্য বাংলাদেশে এখন অনেক রাস্তা হয়েছে যেটা এরকম সুযোগ করা ছিল, কিন্তু সেই ব্যাপারে কোনো নজরদারি করা হয়নি। তার মানে আমাদের সীমিত এয়ারপোর্টগুলোকে যদি অকার্যকর করা হয়, আমাদের বিমান বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে। আমাদের অস্ত্রশস্ত্র, যেটা নিয়ে অলরেডি আসছে, সম্পূর্ণতা অবশ্যই অর্জন করতে হবে তৈরিতে। মিনিমাম স্মল আর্মস, যেটা আমাদের সত্যিকার অর্থে জনগণ ব্যবহার করবে। আমাদের মিসাইল, বড় বড় হেভি ওয়েপন্স অত বেশি প্রয়োজন নেই। যেগুলো আমরা ব্যবহার করব সত্যিকারে জনগণ যেটা হাতে ব্যবহার করতে পারবে, সেই রিলেটেড অস্ত্রতে বাংলাদেশকে অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হইতে হবে এবং গোলাবারুদেও হইতে হবে। আমাদের বুঝতে হবে যে আমাদের বর্ডার এমন, সমুদ্র এমন, যে যেটাতে যুদ্ধ শুরু হলে কোনো রকম ক্রাইসিস হলে আমাদের বাইরে থেকে আর কিছু আসা সম্ভাবনা খুব কম। এই পরিপ্রেক্ষিতে আমি বলতেছি, 3 বাহিনীর সংস্কার আমাদের করতে হবে। আর্মি, এয়ারফোর্স, নেভিকে আলাদা একটা নীতিমালা করতে হবে, কি আমরা কোনভাবে এটাকে চাচ্ছি। বিমান বাহিনী কি হতে হবে, সশস্ত্র বাহিনীতে কি হবে। সশস্ত্র বাহিনী টেল টু টিথ রেশিও বলে, কতগুলো অ্যাটাকিং ফোর্স কি থাকবে এবং লজিস্টিক কি থাকবে, এটা নিশ্চিত করতে হবে। নৌবাহিনীর ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আধা সামরিক বাহিনীকেও সংস্কার করতে হবে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, আমরা বলছি যে স্কুল কলেজের 18 বছরের উপরে যারা, তাদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। তা এরাই কিন্তু সত্যিকার অর্থে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রথম 10 থেকে 15 দিন পরে কিন্তু আমাদের মূল শক্তি হবে জনগণ। তাদেরকে মিনিমাম বেসিক মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্য শুধু মুখে রাজনৈতিক বক্তৃতা দিলে হবে না, এটার জন্য বিস্তারিত নীতিমালা তৈরি করতে হবে, বাজেট প্রণয়ন করতে হবে। এবং যেটা কর্নেল হাসিন অলরেডি বলে গেছে, এলাকা ভিত্তিক প্রতিরক্ষা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তোলা, জেলা ভিত্তিক থাকবে এবং এলাকা ভিত্তিক থাকবে, যাতে তারা পরিস্থিতি যখন আমাদের কনভেনশনাল যুদ্ধ পরিস্থিতি শেষ হয়ে যাবে, আমরা যেন ওইখানেই নিজ নিজ জায়গায় নিজস্ব পরিচিত লোকদের নিয়েই আমরা আনকনভেনশনাল ওয়ারে কনভার্ট করতে পারি। এবং অবশ্যই যে কোনো মূল্যে সশস্ত্র বাহিনীকে ব্যবসার থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে। ব্যবসা কোনো অবস্থাতেই সেনাবাহিনীর কাজ না। সেনাবাহিনীর কেউ যদি দাবি করে যে প্রেস ক্লাবে কেন সশস্ত্র বাহিনী নিয়ে আলাপ হবে, আমাদের প্রশ্ন, আমি সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে যেটা বলতে চাচ্ছি, সেনাবাহিনী যদি ব্যবসা করতে পারে, মেডিকেল কলেজ, ইয়েতে সিটি কর্পোরেশন, রাজুকে যদি চাকরি করতে পারে, স্কুল কলেজে যদি প্রিন্সিপাল হইতে পারে, অবশ্যই যে জনগণের ট্যাক্সে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীকে দেশে পালন করা হচ্ছে, জনগণের জানার অধিকার আছে যে এই সশস্ত্র বাহিনী দ্বারা তারা নিরাপদ, বহিঃশত্রুর আক্রমণে নিরাপদ বোধ করে কিনা। সেই পরিপ্রেক্ষিতে আমি শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের চারিদিকে যেহেতু শত্রু দেশ, সুতরাং আমাদের জাতীয় নিরাপত্তা মালা একটা স্পষ্ট থাকতে হবে, যা হতে হবে আধুনিক এবং জনবান্ধব। সেই নীতিমালার আলোকে আমাদের সশস্ত্র বাহিনীকে হতে হবে আকারে ছোট, আধুনিক অস্ত্রে সজ্জিত,
ডিজিটালি স্মার্ট এবং দ্রুত নিয়োগযোগ্য। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বা যুদ্ধকালীন সময়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনীর সাথে সম্পৃক্ত হতে হবে দেশের সকল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে, অবসরপ্রাপ্ত সকল সামরিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে, ছাত্র জনতাকে। অতএব বর্তমান বিভিন্ন অপ্রয়োজনীয় অগ্রগণ্যতাকে বাদ দিয়ে সশস্ত্র বাহিনীকে প্রকৃত অগ্রগণ্যতা নিশ্চিত করে তাদেরকে ডেভেলপ করার জন্য অতি দ্রুত আমাদের বাজেট রিফর্ম করতে হবে, আমাদের সশস্ত্র বাহিনীকে রিফর্ম করতে হবে।